বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি তোমাদের ফারুক স্যার। আজ আমি তোমাদের সাধারণ গণিতের বীজগণিতের 3.3 অনুশীলনের কতগুলি সমস্যা নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার এই ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং আমার কথাগুলো শুনবে। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে আমাদের এক দাগে যে সমস্যাটা রয়েছে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। সেটা হলো যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদের কতগুলো বিষয় একটু খেয়াল রাখতে হবে। আমি তোমাদেরকে একে একে সেগুলো বোঝানোর চেষ্টা করছি। আমি আজ এই উৎপাদকে বিশ্লেষণের বিষয়ে যে কথাগুলো বলবো, সাধারণত এই কথাগুলো আমরা অনেকেই জানি না এবং অনেক শিক্ষক সময়ের অভাবে এগুলো এত এক্সপ্লেন করে না বা ব্যাখ্যা করে না। তো আমি চাইছি যে অল্প সংখ্যক বা অল্প কয়েকটি অঙ্ক নিয়ে তোমাদের সামনে কথা বলবো এবং অল্প কথা দিয়ে বোঝানোর চেষ্টা করব। তবে ভিডিওটা একটু লং হয়ে যেতে পারে। তবে প্রথমত ভিডিওটা একটু লং হয়ে যাবে, একটু বেশি কথা বলবো। হয়তোবা পরে এই কথাগুলো আস্তে আস্তে কমে আসবে। তোমাদের ভিতরে এর কোনো প্রতিক্রিয়া আসবে না আশা করি। তো দেখো, এখানে এক দাগে আছে, দেখো, এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখন এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তাহলে আমাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে। যেমন একটা হচ্ছে উৎপাদক কি, উৎপাদক হচ্ছে, মনে করো আমি একটা দই তৈরি করেছি। তো দইটা তৈরি করতে আমাদের কি কি লেগেছে? আমাদের লাগে দুধ এবং চিনি। খেয়াল করো, দুধ এবং চিনি। দেখো, এখানে আমি লিখে রেখেছি দুধ এবং চিনি দিয়ে আমরা দই তৈরি করি। এখন যদি বলা হয় যে এই দইটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, তো উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা দইকে ভেঙে যে যে উপাদানগুলি পাবো সেই উপাদানগুলি হচ্ছে উৎপাদক। অর্থাৎ যদি দইকে আমরা ভেঙে নেই তাহলে পাচ্ছি দুধ এবং চিনি। তাহলে কি হলো? তো যদি আমরা দইকে উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে সেটাকে ভাঙলে আমরা দুধ এবং চিনি পাবো। এই দুধ এবং চিনি হচ্ছে এই দইয়ের উৎপাদক। তেমনি যদি আমরা এই যে রাশিটা এখানে আছে এই রাশিটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে এই রাশিটা কয়টা উৎপাদক দিয়ে তৈরি হয়েছে সেই উৎপাদকগুলো আমাদেরকে বের করতে হবে এবং এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। তো উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে কতগুলো শর্ত আমাদেরকে মেনটেন করতে হয়। শর্ত সময় এখানে আমি লিখে দিচ্ছি। দেখো, এক নম্বর শর্ত হচ্ছে শর্ত এক হচ্ছে কমন, দুই হচ্ছে সূত্র এবং তিন হচ্ছে মিডল টার্ম। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারছি যে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদেরকে তিনটা শর্ত মেনটেন করতে হবে। একটা হচ্ছে কমন, দুই হচ্ছে সূত্র, তিন হচ্ছে মিডল টার্ম।
তো কমনটা কি? আমরা 1 নম্বর রাশি কমনটা কি? কমনটা হচ্ছে, এই কমনটা নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে একটা কাজ একটু আগে ভাগে করে নিতে হবে, যে রাশি এবং পদ কি। এক হচ্ছে রাশি আর 2 হচ্ছে পদ। তো বীজগণিতে পদের কথা বলতে গেলে এখানে দেখো, এখানে আছে এই যে পুরো রাশিটা এখানে আছে, এইটা হলো রাশি। রাশিটা কি? কতগুলো পদ মিলে রাশি তৈরি হয়। তাহলে রাশি সম্পর্কে জানতে গেলে আমাদেরকে অবশ্যই পদ সম্পর্কে জানতে হবে। কতগুলো পদ মিলে একটা রাশি হবে। তো পদটা কি? পদটা জানার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এখানে এই যে পুরো রাশিটার ভিতরে, এই পুরো রাশিটাকে কয়টা, এই যে প্লাস এবং মাইনাস চিহ্ন থাকে মাঝে, এই প্লাস মাইনাস চিহ্ন দ্বারা এই রাশিটি কয়টি ভাগে ভাগ হয়েছে, সেই ভাগটি হচ্ছে পদ। আমি আবারও বলছি, একটা রাশিকে কোনো প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা যে কয়টা ভাগে ভাগ করা হয়, সে প্রত্যেকটি ভাগই হচ্ছে এক একটা পদ। এখন আমি একটু এক্সাম্পলে আসি। সেটা হলো, দেখো এখানে একটা একটা মাইনাস চিহ্ন আছে, আমি লাল কালি দিয়ে মার্ক করে দিলাম। একটা মাইনাস চিহ্ন আছে। এই মাইনাস চিহ্নটি দেখো, এই এই পুরো রাশিটাকে এ একটা ভাগ করেছে, আলাদা করেছে, আর এ একটা ভাগকে আলাদা করেছে। অর্থাৎ এখানে শুধু মাইনাস রয়েছে, কিন্তু এখানে প্লাস থাকলে হবে, মাইনাস থাকলে এটা আমাকে কাউন্ট করতে হবে বা গুনতে হবে। এখানে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে শুধুমাত্র, তাহলে এই মাইনাস চিহ্নটি এই রাশিটাকে কয়টি ভাগে ভাগ করেছে। আমরা দেখছি এখানে মাইনাসটা এই পুরো রাশিটির একটা অংশে ভাগ করেছে, আর এ একটা অংশে ভাগ করেছে। সুতরাং এখানে 2টা ভাগ পেয়েছি, আর এটা হচ্ছে, এই 2টা হচ্ছে এই রাশির পদ। আর এই 2টা পদ মিলেই এই পুরো রাশিটা তৈরি হয়েছে। অর্থাৎ এখানে আমরা পদ সম্পর্কে জেনেছি এবং কতগুলো পদ মিলে এই রাশি তৈরি হয়। তো এখানে কিন্তু 2টা পদ মিলে আমাদের রাশি তৈরি হয়েছে। তাহলে রাশি এবং পদ সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে গেছি। এখন অনেকে বলতে পারো, স্যার এখানে তো এর ভিতরে একটা মাইনাস রয়েছে, একটা মাইনাস রয়েছে, তাহলে এই মাইনাসগুলো আমরা কেন কাউন্ট করলাম না? এই মাইনাসগুলো কেন এই রাশিটাকে বিভক্ত করছে না? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। সেটা হলো, দেখো এই মাইনাসটা রয়েছে কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে, এবং এই এবি এবং এই যে ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই, এবি এবং এই যে ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই আছে, এর মাঝে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে গুণের সম্পর্ক আছে। যদি মাঝে কোনো চিহ্ন না থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে এখানে গুণ আছে। ঠিক আছে, তাহলে এটা, এই গুণ সম্পর্ক আমাদের রাশিটাকে বিভক্ত করে না, শুধুমাত্র প্লাস এবং মাইনাসই বিভক্ত করে। তো এই মাইনাসটা কেন এই রাশিটাকে ভাগ করছে না? আমি বলি, এই মাইনাস চিহ্নটা দেখো ব্র্যাকেটের ভিতরে আছে। একটা কথা বলি, এই যে এখানে এই মাইনাস চিহ্নটা আছে কিন্তু ব্র্যাকেটের ভিতরে। এই ব্র্যাকেট ভিতরে থাকার ফলে আমরা এই মাইনাসটাকে কাউন্ট করব না বা গণনা করব না। কারণ হচ্ছে, যখন আমরা কাউকে অ্যাটাক করতে চাই, তখন কিন্তু আমরা কারোর ঘরের ভিতরে গিয়ে অ্যাটাক করতে পারি না। এটা আইনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে কি বলা যায়, জঘন্যতম কাজ। কাউকে অ্যাটাক করতে হলে তাকে আমরা বলি, ঘর থেকে বেরোয় আয়, ঘর থেকে বের হয়ে তোকে দেখছি। এরকমটা আমরা করে থাকি অনেক সময়। এটাও যদিও অনিয়ম, এটাও করে থাকি, কিন্তু কাউকে সহজে ঘরের ভিতর থেকে আমরা অ্যাটাক করতে পারি না। তো এখানে এই যে মাইনাসের ভিতরে, ব্র্যাকেটের ভিতরে যে মাইনাসটা রয়েছে, এই মাইনাসটা আমরা ওখানে অ্যাটাক করতে পারবো না।
অর্থাৎ এই ভিতরের মাইনাসটা কখনো এই রাশিটাকে বিভক্ত করবে না। এটাও তাই, এখানে যে মাইনাসটা রয়েছে এই মাইনাসটা কিন্তু আমাদের ব্র্যাকেটের ভিতরে আছে, সুতরাং এই মাইনাসটাকে আমরা কাউন্ট করব না। এখানে শুধুমাত্র এই মাইনাসটা দেখো ব্র্যাকেটের বাইরে আছে এবং এই মাইনাসটাই পুরো রাশিটাকে দুইটা ভাগে ভাগ করেছে। এ হলো 1 নম্বর রাশি পদ, এ হচ্ছে 2 নম্বর পদ। আশা করি তোমাদেরকে পদ সম্পর্কে বোঝাতে পেরেছি। তো এখন আমরা আসি কমনের ক্ষেত্রে। কমনটা কি বলছে? কমন বলছে যে এই দুইটা পদ থেকে, অর্থাৎ দুইটা বলে কথা নয়, এখানে দুইটা পদ থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 10টা থাকতে পারে, সেখানে কোনো সমস্যা নেই। সমস্যা হলো কমন বলতে যেটাকে বোঝায়, আমি প্রত্যেকটা পদ থেকে কিছু একটা বের করে নিয়ে আসবো, প্রত্যেকটা পদ থেকে, এবং সে যা বের করে নিয়ে আসবো এই জিনিসটা বা এই উপাদানটা অবশ্যই প্রত্যেকটা পদের ভিতরে থাকতে হবে। তো সেটা কেমন দেখো, এখানে এই যে পদটা আছে আর এই যে পদটা আছে, এই পদের ভিতরে আমি যে জিনিসটা বের করে নিতে চাচ্ছি সেটা হলো এক্স মাইনাস ওয়াই। দেখো এখানে এই পদের ভিতরে এক্স মাইনাস ওয়াই আছে, ব্র্যাকেট শুদ্ধ এক্স মাইনাস ওয়াই আছে, আর এই পদের ভিতরে ব্র্যাকেট শুদ্ধ এক্স মাইনাস ওয়াই আছে। যেহেতু এক্স মাইনাস ওয়াইয়ের সাথে মিল আছে, অর্থাৎ দুইটা পদের ভিতরে যাদের মিল থাকবে আমরা সেটাকে কমন নেব বা বের করে নিয়ে আসবো। তাহলে এখানে আমি ব্র্যাকেট শুধু এক্স মাইনাস ওয়াইটাকে এই পদ থেকে এটা বের করে নিয়ে আসলাম, আবার এই পদ থেকেও এটা বের করে নিয়ে আসলাম, একই জিনিস বের করে নিয়ে আসলাম। এখন এই জিনিসটা বের করে আনা মানে এটা হচ্ছে কমন। আর বের করে আনার ফলে এখানে কি থাকবে দেখো, এখানে আমি এই পদ থেকে এক্স মাইনাস ওয়াইকে বের করে নিয়ে এসেছি, তাহলে এখানে আছে এবি, আমি এখানে লিখলাম এবি, এখানে মাইনাস, এইখানে দেখো আছে এই পদের ভিতরে আছে বিসি, আর তার আগে মাইনাস রয়েছে, মাইনাস দিয়ে দিয়েছি, এখানে বিসি আছে এখানে। আচ্ছা, এখন আর একটা বিষয় বলি, দেখো আমরা এখানে আরো একটা ভুল করে ফেলেছি, সেটা হলো দেখো এখানে বি আছে, এখানে বি আছে, আমরা বিটাকে কমন নিতে পারতাম। তো যদি এখান থেকে আমরা বি কমন নেই, দেখো এখানেও বি আছে, এ পদেও বি আছে, তাহলে বিটাকে আমরা বের করে নিয়ে আসলাম, তাহলে এখানে থাকলো কি এ, তাহলে এই বিটা থাকবে না। আর এখানে এই পদের ভিতরে আমরা বি এবং এক্স প্লাস ওয়াইকে বের করে নিয়ে আসছে, কমন নিয়েছি, থাকবে কি এখানে সি, তাহলে বিটা থাকবে না। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। যদি একটু কাটাকাটি হয়েছে, এবারে কাটাকাটি না করে আমরা এটাকে সমাধান করতে পারতাম। তার মানে সেটা কি, এখানে যে বি ছিল, এখানে বি ছিল, এই বিটাকে পরবর্তীতে আমরা কমন নিতে পারতাম। তো কাজটা দুইবারে না করে আমি একবারে করে দিয়েছি, তাতে একটু কাটাকাটি হয়েছে, তাতে কোনো সমস্যা হবে না। তো তাহলে টোটালি অ্যান্সার কি আসলো, এখানে আসলো বি ইন্টু এই এ মাইনাস সিটাকে আমরা আগে লিখতে পারি, আর এই এক্স মাইনাস ওয়াইকে একটু পরে লিখতে পারি। তো এটাও যেমন অ্যান্সার, এটাও কিন্তু অ্যান্সার লেখা যাবে, সমস্যা নেই। তো আশা করি এটা দিয়ে তোমাদের কিছুটা বোঝাতে পেরেছি যে কমনটা কি। এখন এই যে অ্যান্সারটা পেয়েছি, এটাকে আমরা অন্য কোনো কাজে লাগাতে পারি না, অর্থাৎ সূত্র প্রয়োগ করতে পারি না, মিডিল টার্মও প্রয়োগ করতে পারি না, তাই এখানে অ্যান্সার হয়ে গেছে। এবার আমরা আসি আমাদের 2 দাগের সমস্যাটা কি আছে। 2 দাগে আছে দেখো, দেখো 2 দাগে আছে 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16। এখন আমাদের প্রথম শর্ত ছিল, আমি বলেছিলাম প্রথমে আমাদেরকে শর্তগুলো মানতে হবে, তার মধ্যে প্রথমে হচ্ছে কমন, 2 নম্বরের সূত্র, 3 নম্বরের মিডিল টার্ম। এখন আমরা প্রথম শর্ত হলো কমন নিতে পারি কিনা একটু দেখি। কমন শব্দ সম্পর্কে আমরা জেনেছি যে এমনই একটা উৎপাদক এখান থেকে বের করে নিব যা প্রত্যেকের ভিতরে থাকতে হবে। এখন আমি খেয়াল করে দেখছি যে এখানে 9 আছে, এখানে 24 আছে, এখানে 16 আছে। এখন এই 9, 24 এবং 16 এটা থেকে আমরা কোনো সংখ্যা কমন নিতে পারি কিনা।
এটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতে চাই। আমরা অনেকেই এগুলো বুঝি, আবার অনেকেও না বুঝে সচরাচর সামান্য বুঝেই কাজটা করে থাকি। তো আসলে এখান থেকে 9 আগেই বলেছি আমার আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, লং হয়ে যাবে, কারণ আমি এখানে একেবারে উৎপাদকের খুঁটিনাটি যতগুলো সমস্যা আছে সবগুলো নিয়ে অনেক বেশি কথা বলতে চাই, যে কথাগুলো সচরাচর আমরা বলে থাকি না বা ছাত্ররা শুনতে চায় না। আর না শুনতে চাইলে কিছু সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। আমি এই সমস্যাগুলো আজকে একেবারেই ডিটেলস তোমাদের সাথে আলোচনা করছি। দেখো, উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের যে 3টা শর্ত মেনে চলতে হয়, তার মধ্যে একটা হচ্ছে কমন। এখন এই কমন সম্পর্কে আমি আর একটু বিস্তারিত কথা বলতে চাচ্ছি। দেখো, এখানে একটা পদ রয়েছে, একটা পদ রয়েছে, একটা পদ রয়েছে, অর্থাৎ এই 3টা পদ এখানে কিভাবে পেলাম। এখানে দেখো, মাঝে এই রাশিটার মাঝে একটা প্লাস চিহ্ন আছে, আমি লাল কালি দিয়ে তোমাদেরকে একটু মার্ক করে দিচ্ছি। তবে একটা প্লাস চিহ্ন আছে আর একটা প্লাস চিহ্ন আছে। তাহলে এই পুরো রাশিটাকে এই প্লাস চিহ্ন দ্বারা কয়টা ভাগে ভাগ হয়েছে, অর্থাৎ এই এই যে পুরো রাশিটাকে এই প্লাস এবং মাইনাস দেওয়ার ফলে কয়টা ভাগ হয়েছে, এ একটা ভাগ হয়েছে, এ একটা ভাগ হয়েছে, আর এ একটা ভাগ হয়েছে। অর্থাৎ এই প্লাস দুটো, এখানে মাইনাস নাই, মাইনাস থাকলে আমরা সেভাবে একইভাবে কাজ করতাম। যেহেতু মাইনাস নাই, শুধুমাত্র প্লাস আছে, সমস্যা নাই। এই প্লাস চিহ্ন দুইটি এই পুরো রাশিটাকে দেখো একটা, দুইটা, 3টা ভাগে ভাগ করেছে। সুতরাং এখানে পদ আছে 3টা। আশা করি বুঝতে পেরেছ। এখন আমাদের কমন নিতে হলে এই যে 3টা পদ থেকে কমন নিতে হবে। তো 3টা পদ থেকে আমরা কি কমন নিতে পারি, আমি তোমাদেরকে এই সম্পর্কে একটু ডিটেলস বলতে চাচ্ছি যে আসলে কমন কিভাবে নিতে হয়। এখানে 9 আছে, এখানে 24 আছে, এখানে 16 আছে। তো 9কে আমরা একটু ভাঙার চেষ্টা করি। তো 9কে যদি আমরা ভাঙতে চাই, তো আমরা 9 যেহেতু বিজোড় সংখ্যা, এটাকে ভাঙানো 2 দিয়ে ভাঙানো যায় না, আমরা এটাকে 3 দিয়ে ভাঙানোর চেষ্টা করছি। এখন অনেকে বলতে পারো স্যার কি দিয়ে ভাঙাতে হবে। হ্যাঁ, এটা নিয়ে আমি কথা বলবো। প্রথমে আমাদেরকে অবশ্যই ভাঙ্গার ক্ষেত্রে কতগুলো নিয়ম মানতে হবে। নাম্বার 1 হচ্ছে আমরা প্রথমে 2 দিয়ে ভাঙতে পারি। আমি আবারও বলছি, আমি এখানে এই লাইনে লিখছি, আমরা 2 দিয়ে ভাঙতে পারি, না হলে 3 দিয়ে ভাঙতে পারি। 3 দিয়ে ভাঙতে না পারলে আমরা 5 দিয়ে ভাঙতে পারি এখানে, তা নাহলে 7 দিয়ে, 7 না হলে 11 দিয়ে, 11 না হলে 13 দিয়ে, 13 না হলে 17 দিয়ে, 17 না হলে 19 দিয়ে, আর 19 না হলে আমরা 20, এখানে 23 দিয়ে ভাঙতে পারি। 23 দিয়ে যদি ভাঙাতে না পারি, 29 দিয়ে ভাঙাতে পারি, 31 দিয়ে ভাঙাতে পারি, 37 দিয়ে ভাঙাতে পারি, 41 দিয়ে ভাঙাতে পারি, 43 দিয়ে ভাঙাতে পারি, 47 দিয়ে ভাঙাতে পারি, 53 দিয়ে ভাঙাতে পারি, 59 দিয়ে ভাঙাতে পারি, 61, 67, তারপরে হচ্ছে 71, 73, 79, 83, 89, তারপর হচ্ছে 89 পরে 97। এই যে সংখ্যাগুলো আমি লিখেছি এখানে,
সাধারণত কাউকে ভাঙতে গেলে আমাদের এই 2 থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো আমরা সংখ্যা লিখেছি এই সংখ্যাগুলো দিয়ে ভাঙানোর চেষ্টা করি। 2 দিয়ে না হলে 3 দিয়ে চেষ্টা করি, 3 দিয়ে না হলে 5 দিয়ে চেষ্টা করি, 5 দিয়ে না হলে 7 দিয়ে, এইভাবে একটার পরে একটা না হলে পরেরটা দিয়ে ভাঙাতে আমরা চেষ্টা করি। এখন এই যে সংখ্যাগুলো পেলাম এদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। কি বলা হয়? এদেরকে বলা হয় মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। এরকম অসংখ্য মৌলিক নাম্বার আমাদের আছে। তো সাধারণত আমরা যেগুলো এই উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে ব্যবহার করি, তো এইগুলো এত বড় বড় সংখ্যা যদিও লাগে না, আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য লিখে দিয়েছি। সাধারণত এই ছোটোখাটো সংখ্যাগুলো দিয়ে ভাগ করা সম্ভব হয়। তো প্রথমত দেখো এখানে 9কে আমরা আমাদের টার্গেট ছিল 2 দিয়ে ভাঙাবো বা 2 দিয়ে ভাঙানোর চেষ্টা করবো, কিন্তু 2 দিয়ে ভাঙানো যাচ্ছে না। এই কারণে 9টা হচ্ছে বিজোড় সংখ্যা। যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেটাকে 2 দিয়ে ভাঙানো যায় না, তাই আমরা 3 দিয়ে ভাঙানোর চেষ্টা করেছি। তো 9কে যদি 3 দিয়ে ভাঙায় তাহলে কত পাচ্ছি দেখো, এখানে 3 দিয়ে ভাঙালে পাচ্ছি 3 3 9, এখানে আমরা 9 দুটো 3 পেয়েছি। এই 3কে কিন্তু আর ভাঙানো যায় না। এখন কথা হলো 3কে ভাঙানো যাবে না কেন? হ্যাঁ, আমি এই যে তালিকাটা লিখেছি মৌলিক সংখ্যার, এই মৌলিক সংখ্যার তালিকার ভিতরে যে সংখ্যাগুলো আছে এগুলোকে কখনো ভাঙানো যায় না। অর্থাৎ প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যাকে কখনো ভাঙানো যায় না। যদি কখনো আমাদের এই সংখ্যাগুলো চলে আসে তখন আমাদেরকে বুঝিয়ে নিতে হবে যে এই সংখ্যাগুলো কখনো ভাঙানো যাবে না। তো যেহেতু এখানে দুটোই 3 এসেছে, 9কে ভাঙানোর ফলে আমরা 2টা 3 পেয়েছি বা 2টা 3 পেয়েছি। এই 3 কিন্তু এই তালিকায় আছে মৌলিক সংখ্যা, সুতরাং এই 3কে কিন্তু আর ভাঙানো যাবে না। তাহলে 9কে ভাঙিয়ে আমরা কি পেয়েছি দেখো, 9কে ভাঙিয়ে পেয়েছি 3 × 3। এবার আমরা পরে আছে 24। দেখো এখানে সংখ্যা আছে 24। এখন 24কে আমরা একটু ভাঙানোর চেষ্টা করি। তো 24কে যদি আমরা ভাঙাই, এখানে 2 দিয়ে ভাঙাচ্ছি, যেহেতু 24 হচ্ছে জোড় সংখ্যা বা লাস্টে যে সংখ্যাটা আছে ডিজিটটা আছে এই 4, এই 4টা জোড় সংখ্যা হওয়ার ফলে এটাকে 2 দিয়ে ভাগ করা সম্ভব হবে। তো এখানে 24কে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি দেখো, দেখো শর্টকাট নিয়ম আমরা ব্যবহার করব সবসময়। এই 2 এর ভিতরে এই 2 কবার যাবে, একবার যাবে, 2 1 2, এখানে হাতে কিছু নাই। 4 এর ভিতরে 2 যাবে কয়বার, 2 বার, আমরা এখানে 2 দিয়েছি। দেখো আমাদের ভাগ কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার এই যে 12 আছে বা 12, এই 12 এর লাস্ট যে ডিজিটটা আছে বা অঙ্কটা আছে এটা কিন্তু জোড় সংখ্যা। যেহেতু 2 জোড় সংখ্যা তাই এটাকে আবার 2 দিয়ে ভাগ করা যাবে। আমি আবারও 2 দিয়ে ভাগ করলাম। ভাগ করলে দেখি কত পাচ্ছি, এখানে 6 পাচ্ছি, কারণ 6 2 12, এ মিলে গেছে। আচ্ছা, এই 6 যেহেতু এটা জোড় সংখ্যা, সুতরাং এটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তো পাচ্ছি কত, 3। দেখো 3 কিন্তু মৌলিক সংখ্যা, এই যে মৌলিক সংখ্যা, সুতরাং এই 3কে আর ভাঙানো যাবে না। তাহলে এই যে 24কে আমরা ভেঙে কি কি পেয়েছি, পেয়েছি 2 2 2 3। তাহলে আমরা এখানে একটু লিখে নিই, সেটা হলো যে এখানে 9কে ভাঙিয়ে পেয়েছিলাম 3 × 3, আর এই 24কে আমরা ভাঙিয়ে পেয়েছি 2 × 2 × 2 × 3। দেখো এখানে এই 3টা 2 পেয়েছি, একটা 3 পেয়েছি, লিখে নিলাম। এবার আমরা এখানে আছে দেখো 16 সংখ্যা, এটাকে ভাঙানোর চেষ্টা করি। তো 16কে যদি আমরা ভাঙাই তাহলে কি পাচ্ছি দেখো, 2 দিয়ে ভাঙালে পাচ্ছি 8। আচ্ছা, এটাকে 2 দিয়ে কেন ভাঙাচ্ছি, যেহেতু 16 এর লাস্টে যে ডিজিটটা আছে বা অঙ্কটা আছে 6, এটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হওয়ার ফলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। তো 16কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 8, কারণ 8 2 16। এই 8কে আবার জোড় সংখ্যা হওয়ার ফলে এটাকে আবার 2 দিয়ে ভাগ করছি, 4 2 8। এটাকে আবার 2 দিয়ে ভাগ করছি, কারণ এটা 4 হচ্ছে জোড় সংখ্যা। তো 4কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 2। এই 2 কিন্তু মৌলিক সংখ্যা, দেখো এখানে তালিকা আছে, সুতরাং এই 2টাকে আর ভাগ করা যাবে না। তাহলে 16, এই যে 16কে আমরা ভেঙে কি পেয়েছি, আমরা পেয়েছি 4টা 2 পেয়েছি, 1টা 2টা 3টা 4টা।
এখন আমাদের কাজ হলো এখানে আসলে কমন যাবে কিনা, এটা কমন যাবে কিনা এখন নির্ভর করছে আমাদের এই যে ভাঙিয়েছি যে উৎপাদকগুলো পেয়েছি তার ভিতরে কোনো মিল আছে কিনা। দেখো এখানে 2 আছে, উপরে এখানে না, আমি প্রথম থেকে শুরু করি। 9কে ভাঙিয়ে পেয়েছিলাম 3 গুণ 3, এই 3 আছে, এখানে 3 আছে, বাট এই লাইনে 3 নাই, সুতরাং এখান থেকে আমরা 3 কমন নিতে পারবো না। এখানে 2 আছে, এখানে 2 আছে, এই যে লাইনে কিন্তু 2 নাই, সুতরাং এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 নাই, সুতরাং 2 আমরা কমন নিতে পারবো না। তো দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যে কমনটা নিতে চাই এই কমনটা কিন্তু এই সব লাইনে একই রকম নাই। যদি কমন মানে কি, এই 3টা লাইন থেকে যেটা আমরা নিতে পারবো সেটা হচ্ছে আমাদের কমন। তো আমরা 3 এখান থেকে নিতে পারতাম, এখান থেকে নিতে পারতাম, বাট এখানে 3 নাই, সুতরাং 3 কমন যাচ্ছে না। এখানে 2 আছে অনেকগুলো, এখানে 2 আছে অনেকগুলো, এখানে 2 মোটেও নাই, সুতরাং 2 আমরা কমন নিতে পারছি না। তাহলে এই যে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এই রাশি থেকে আমরা কোনো সংখ্যা কমন নিতে পারছি না। এবার আমরা দেখি এখান থেকে সংখ্যা কমন না নিয়ে আমরা এখন এক্স কমন নিতে পারি কিনা। তো দেখো এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে এখানে এক্স 2টা আছে। যদি আমরা এক্স স্কোয়ারকে ভাঙাতে চাই তাহলে এক্স গুণ এক্স পাচ্ছি, অর্থাৎ এখানে 2টা এক্স পাচ্ছি। এখানে আছে খালি একটা এক্স, আর এখানে মোটেও এক্স নাই, সুতরাং আমরা এক্স নিতে চাইলে এ দিতে পারবে একটা, এ একটা দিতে পারবে, এ কিন্তু মোটেও দিতে পারবে না, সুতরাং এখান থেকেই আমাদের এক্সও কমন যাচ্ছে না। তাহলে আমরা এবার কি করব, আমরা কমন নিতে পারছি না। আমাদের প্রথম যে শর্ত ছিল কমন, কমন কিন্তু এখান থেকে আমরা নিতে পারছি না। এখন আমরা চেষ্টা করি, আমাদের কি আছে ফর্মুলা। তো ফর্মুলার বিষয়টা আমি এখানে তোমাদেরকে আজকে বোঝাতে চাচ্ছি না, কারণ ফর্মুলা বা সূত্র প্রয়োগ করতে গেলে তার জন্য যে তোমাদের জ্ঞানটুকু দরকার, সেই জ্ঞানটুকু নিয়ে আমি এখানে এই আজকের ভিডিওতে কথা বলবো না, কারণ এটা নিয়ে বিস্তীর্ণ আলোচনা আছে এবং অনেক ফাংশন আছে এখানে। তো আমি এখানে তোমাদেরকে এই মিডিল টার্ম সম্পর্কে যেহেতু আগে একটা ধারণা দিয়েছি, তো এটাকে আমি মিডিল টার্ম করতে পারি কিনা দেখি। এটা কিন্তু সূত্রে প্রয়োগ করা যাবে, যদি তোমরা জানতে চাও আমি এটাকে সূত্রে প্রয়োগ করে দেখাবো। তো যেহেতু সূত্র সম্পর্কে আমাদের ধারণা ভালো নাই, বা আমি এমন কোনো ভালো ধারণা দিতেও পারি নাই, আমি একটা ভিডিওতে সূত্র নিয়ে কথা বলবো, ব্যাপক কথা বলবো, এটাও সেটা নেক্সট ভিডিওতে হবে ইনশাল্লাহ। তো আজকে আমি সূত্র প্রয়োগ না করে আমি এখান থেকে মিডিল টার্ম প্রয়োগ করতে পারি কিনা দেখি। তো মিডিল টার্ম প্রয়োগ করার ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে যে এটা আসলে মিডিল টার্ম করতে হবে কিনা সেটা আমরা কি করে বুঝবো। দেখো এই 3টা পদের প্রথম পদে আছে এক্স স্কোয়ার, অর্থাৎ 2টা এক্স এখানে গুণ হয়েছে, এখানে একটা এক্স আছে, এখানে মোটেও এক্স নাই, সুতরাং আমরা দেখছি যে এখানে এক্স আছে 2টা, এখানে এক্স আছে একটা, এখানে এক্স মোটেও নাই, অর্থাৎ প্রথমে যে এক্স ছিল 2টা, পরে ছিল একটা, পরে একটাও নাই। তো দেখছি আমরা মানে একেবারে সর্বশেষে দেখছি যে আস্তে আস্তে আমাদের এক্স এর সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। প্রথমে ছিল 2টা, পরে একটা, পরে মোটেও নাই। যদি এই ধরনের অবস্থা থাকে যে এক্স এর পরিমাণ আস্তে আস্তে কমতেছে আর 3টা পদ থাকবে, মিডিল টার্মের প্রথম শর্ত হলো 3টা পদ থাকবে। তো এখানে 1টা 2টা 3টা পদ আছে, সুতরাং এটা মিডিল টার্ম করা যেতে পারে। তারপরও এখানে এক্স আছে 2টা, এখানে একটা, এখানে মোটেও নাই, অর্থাৎ এক্স এর সংখ্যা আস্তে আস্তে কমে গেছে। এই জাতীয় সংখ্যা থাকলে আমরা এটাকে মিডিল টার্মে প্রয়োগ করতে পারি। তো মিডিল টার্মের প্রথম শর্ত হলো, প্রথম যে পদটা আছে সেটা আমরা লিখে দিলাম এখানে 9x স্কোয়ার প্লাস, আর লাস্টে অর্থাৎ সবার শেষে যে পদটা আছে সেটা আমরা লিখে নিলাম প্লাস 16। এখন দেখো মাঝখানে আছে 24x, এই যে 24x আছে, এই 24x কে আমরা কিন্তু ভেঙে 2টা তৈরি করব। তো সেটা কেমন, প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে দুই প্রান্তে যে পদ 2টা লিখেছি, এই পদ 2টাকে আমরা গুণ করে নিব। তো যদি আমি আগে 16 এবং 9কে
যদি গুণ করি, এক্স স্কোয়ারকে আমরা গুণ না করলেও এখানে অবশ্য বের করতে পারবো। আমি বোঝাচ্ছি যে 9 এবং 16, এই যে লিখলাম 16 ইন্টু, প্রথমে আছে 9x স্কোয়ার, আমি এটা লিখে নিলাম 9x স্কোয়ার ইন্টু 16। দেখো প্রথমটা লিখেছে 9x স্কোয়ার আর শেষে যেটা ছিল 16 সেটা লিখেছি। এই দুইটা গুণ করলে আমরা কি পাচ্ছি? দেখো পাচ্ছি 144x স্কোয়ার। এটা আমরা এখানে দুই মাথায় গুণ করে রেখে দিলাম। মাঝে যে 24টা আছে, এই 24টাকে ভেঙে আমাদের দুইটা পদ করতে হবে। সে দুইটা পদ আমি এখানে লিখে নিচ্ছি। ধরো এখানে 12x প্লাস 12x। দেখো এখানে আমরা 12x প্লাস 12x লিখেছি, অর্থাৎ 12 প্লাস 12 কিন্তু 24 হয়। অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছি এই দুইটা যোগ করলে, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে মাঝেরটা হবে 24x হচ্ছে। আবার এই মাঝে যে দুইটা আছে 12x প্লাস 12x, এই দুইটাকে যদি গুণ করি তাহলে এই দুই প্রান্তে যে দুইটা পদ ছিল এদেরকে গুণ করে যা পেয়েছিলাম, মাঝখানের দুইটা পদকে গুণ করে ঠিক তাই পেতে হবে। তো যেহেতু আমরা এই যে প্রথম পদ 9x স্কোয়ার এবং শেষের পদ 16 গুণ করে আমরা এখানে 144টা পেয়েছিলাম। দেখো এখানে 144x স্কোয়ার পেয়েছিলাম। মাঝে যে দুইটা পদ আমরা পেয়েছি, এই 24 পদটাকে ভেঙে দুইটা পদ করেছি। একটা হচ্ছে, দেখো এখানে আছে 12x আর একটা হচ্ছে 12x। এই দুইটাকে যদি আমরা গুণ করে থাকি, মাঝের দুইটা গুণ করলে আমরা পাচ্ছি 144 আর সাথে x ছিল x স্কোয়ার। দেখো এখানে একটা জিনিস বুঝতে পেরেছি যে দুই প্রান্তের এই যে দুইটা পদ গুণ করে আমরা যেটা পেয়েছিলাম, মাঝে দুইটা পদকে গুণ করে কিন্তু ঠিক আমরা সেই তাই পেয়েছি। যদি এমনটি হয় যে মাঝের দুইটা গুণ করলেও যা হবে, দুই প্রান্তের দুইটা গুণ করলেও ঠিক তাই হয়, তাহলে এটাকে মিডল টার্ম করা সম্ভব। যদি কখনো দুই প্রান্তের দুইটা গুণ করে যা হয়েছিল মাঝের দুইটা গুণ করে তা না হয়, তাহলে কিন্তু মিডল টার্ম হবে না। আশা করি তোমাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ছাড় এখানে যে আমরা মাঝে 24x কে ভাঙিয়ে 12x প্লাস 12x পেয়েছি, এইটা আমরা কিভাবে পেলাম? এটা শিক্ষকরা বা তোমরা অনেকেই ধারণা করে লিখে থাকো, কিন্তু আসলে এইটা তো যারা একেবারে প্রথম, যারা কিছুই পারে না, আমি ধরে নিচ্ছি তোমরা কিছুই পারো না, সেক্ষেত্রে এই 12x প্লাস 12x এটা তোমরা কিভাবে নিবে বা কিভাবে পাবে, এটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। আমি সেটা বোঝানোর জন্য তোমাদেরকে বলছি। আমি এখানে একটু বিস্তারিত করে দিচ্ছি। ধরো এখানে দুই মাথা গুণ করে পেয়েছিলাম কত? 144 পেয়েছিলাম। এই 144টাকে আমরা একটু ভাঙিয়ে দেখাতে চাই। ধরো এখানে আমি ভাঙাচ্ছি 144। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কোনো না কোনোভাবে মাঝের 12 প্লাস 12 পেয়ে যাব। কেন? এটা 144কে যেহেতু জোড় সংখ্যা আমরা 2 দিয়ে ভাগ করছি, এখানে পাচ্ছি 72। এই 72কে 2 দিয়ে ভাঙালে আমরা পাচ্ছি 36। আবার 36কে 2 দিয়ে ভাঙালে পাচ্ছি 18। আবার 18কে 2 দিয়ে ভাঙালে পাচ্ছি 9 বা 9। 9টাকে আবার 3 দিয়ে ভাঙাবো, কারণ এটা তো জোড় সংখ্যা নয়, এটা হচ্ছে বিজোড়। সুতরাং বিজোড় সংখ্যা থাকলে তাকে 2 দিয়ে ভাগ করা যায় না। এটাকে 3 দিয়ে ভাগ করেছি, তাহলে 3 3কে 9 পেয়েছি। এখন এই 144কে ভাঙিয়ে আমরা কি কি পেয়েছি? দেখো এখানে পেয়েছি 2 2 2 2 3 3, অর্থাৎ 4টা 2 পেয়েছি, 2টা 3 পেয়েছি। এখন এটাকে আমরা এখানে লিখে তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই 4টা 2 আমি এখানে লিখছি, 1টা 2টা 3টা 4টা, আর 2টা 3 আছে আমি এখানে লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখন এই 144কে ভাঙিয়ে আমরা যে উৎপাদকগুলো পেয়েছি এখানে লিখে নিয়েছি। তো কথা হলো এইখান থেকে আমরা কিভাবে পেয়ে যাব যে 12 প্লাস 12 লিখতে হবে বা 12 প্লাস 12 লিখতে হবে, এটা আমরা কিভাবে পাবো? হ্যাঁ,
একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, সেটা হলো এই যে পদগুলো আমরা পেয়েছি, এই পদগুলো থেকে বা পদগুলোকে আমাদেরকে দুইটা গ্রুপ করতে হবে। তো দুইটা গ্রুপ কিভাবে করতে হবে? ছোটবেলায় আমরা যখন খেলা করেছি, তখন মাঠে গিয়ে খেলা করার সময় আমরা অনেক প্লেয়ার ছিলাম। তো তাদেরকে একটা প্রক্রিয়ায় ভাঙাতাম, সেটা হলো বলতাম যে তুই একটু বড়, তুই ওই পাশে যা, আর তুই একটু বড়, তুই এই পাশে যা। আর তারপর বলতাম তুই একটু ছোট, তুই ছোট ওই পাশে যা, আর তুই আর একটা ছোট এ পাশে আয়। এইভাবে আমরা মোটামুটি একটা বড় এ পাশে দিতাম, একটা ওই পাশে দিতাম, একটা ছোট ওই পাশে দিতাম, একটা ছোট এই পাশে দিতাম। তারপরে যে একটু মিডিয়াম তাকে ওই পাশে দিতাম, আবার যে মানে আর একটু মিডিয়াম সাইজ তাকে এই পাশে দিতাম। মোটামুটি এইভাবে আমরা ছোটবেলায় খেলা করার সময় এর ভাগাভাগি করতাম, দল ভাগ করতাম। তো ছোট বড় বা মাঝারি মিলাই কিন্তু আমরা দুইটা গ্রুপ করতাম, সেই গ্রুপে কিন্তু আমরা ভাঙিয়ে খেলা করতাম। এখন এই যে এখানে 2 2 2 2 আর 3 3, এই যে 6টা প্লেয়ার আমরা পেয়েছি, এই 6টা প্লেয়ারকে আমরা একটু মানে আমাদের নিজের আন্দাজ মতো দুইটা গ্রুপে ভাগ করতে চাচ্ছি। তো এখানে এখানে 2 আছে, আমি এই 2কে বললাম তুই এই পাশে থাক, আর এই 2কে বললাম তুই এই পাশে যা। এবার এই 2কে বললাম তুই এই পাশে থাক, এই 2কে বললাম তুই এই পাশে যা। এটা আমরা আন্দাজ করে করছি আর কি, জাস্ট। পরে এই 3কে বললাম তুই এই পাশে যা, আর এই 3কে বললাম তুই এই পাশে যা। এইভাবে আমরা পুরো 6টা প্লেয়ারকে দেখো ভাঙিয়ে, আমি একটু বড় কালি দিয়ে লিখতে চাচ্ছি। এখানে এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে। দেখো 6টা প্লেয়ারকে আমরা 2 দিকে ভাগ করে দিয়েছি। এখন এই 6টা প্লেয়ারকে 2 দিকে ভাগ করার ফলে দেখো এই গ্রুপে আমরা পেয়েছি কয়জন? 3 জন। এখানেও 3 জন পেয়েছি। এখানে 2 2 3 এগুলিকে আমরা গুণ করি, 2 2 4, 3 4 12, তাহলে এখানে টোটাল পাচ্ছি 12। আর এখানে আমরা দেখো 2 গুণ 2 গুণ 3, অর্থাৎ এটাকে গুণ করলে আমরা পাচ্ছি 12। তাহলে আমরা আন্দাজ মতো এই পুরো 6টা প্লেয়ারকে 2টা গ্রুপ করেছি, এবং এই 2টা গ্রুপে এক গ্রুপে পেয়েছি 12, আর এক গ্রুপে পেয়েছি 12। তো এটাকে আমরা একবার যোগ করব, আর একবার বিয়োগ করব। তো দেখো যোগ করলে কি আসে? যোগ করলে আসে 24, অর্থাৎ 24। আর যদি 12 এবং 12কে বিয়োগ করি পাবো 0। এখন কথা হলো আমরা এই দুটো গ্রুপকে ভাগ করে আমরা হয় এটা নিব না এটা নিব। এখন কথা হলো আমরা কোনটা নিব? তখন আমাদেরকে দেখতে হবে যে এর মাঝে কি আছে। দেখো এখানে মাঝে ছিল 24, তাহলে এই 24 আমরা কোনটা পেয়েছি? যোগ করে পেয়েছি না বিয়োগ করে পেয়েছি? এখানে 12 প্লাস 12কে যোগ করে আমরা 24 পেয়েছি, আর এখানে 12 মাইনাস 12 অর্থাৎ বিয়োগ করে 0 পেয়েছি। যেহেতু মাঝে আমাদের 0 নাই, আছে 24, সুতরাং আমরা এই 12 প্লাস 12 লিখবো। তাই সেই ধারণা থেকে আমরা এখানে এই যে 12 প্লাস 12 অর্থাৎ 12x প্লাস 12x লিখেছি। এই দুইটা যোগ করলে কিন্তু আমাদের 24 হচ্ছে। তো আসলে এই যে ধারণাটা আমি তোমাদেরকে দিয়েছি, এই ধারণা থেকে প্রত্যেকটা মিডিল টার্ম তোমরা করতে পারবে। অর্থাৎ আমি আবারও একটু মনে করে দিতে চাচ্ছি যে এই দুই প্রান্তে যে দুইটা পদ ছিল, এই দুইটা পদকে তোমরা আগে গুণ করে নিবে। গুণ করে দেখো এখানে 144 পেয়েছিলাম, এই 144কে আমরা এখানে দেখো ভাঙিয়েছি বা উৎপাদকে বিশ্লেষণ করেছি। করার ফলে আমরা এখানে 4টা 2 পেয়েছি এবং 2টা 3 পেয়েছি। এই 6টাকে আমরা প্লেয়ার ভেবে 2টা গ্রুপে ভাগ করেছি, এবং 2টা গ্রুপকে আমরা গুণ করে দেখেছি 12 প্লাস 12 পেয়েছি। তাহলে এই 12 প্লাস 12 যদি আমরা মাঝখানে এই 24-এর পরিবর্তে 12 প্লাস 12 লিখতে পারি, তাহলে এই 12 প্লাস 12 যোগ করলে কিন্তু আমরা এখানে 24 পাচ্ছি। আবার এই 12 আর 12কে গুণ করলে কিন্তু আমরা 144 পেয়েছিলাম, যেটা আমরা দুই প্রান্তে গুণ করে পেয়েছিলাম। এখন এবার আমাদের কাজ কি? দেখো এখানে আমরা যে 4টা পদ পেয়েছিলাম, 1টা 2টা 3টা 4টা পদ পেয়েছি। এখন এই 4টা পদ থেকে আমরা কিন্তু একটু কমন নেওয়ার চেষ্টা করব। তো কমন নেওয়ার ক্ষেত্রে অর্থাৎ মিডিল টার্মের ক্ষেত্রে আমাদের প্রথম 2টা থেকে কমন নিতে হবে, আর শেষের 2টা থেকে কমন নিতে হবে।
তো প্রথম দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, সেটা হলো এখানে 9 আছে, এখানে 12 আছে। তো আমরা এই 9 এবং 12 থেকে কি কমন নিতে পারি সেটা আমাদেরকে একটু দেখতে হবে। দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি, 9কে যদি ভাঙাই আমরা পাচ্ছি 3 × 3, আর 12কে যদি আমরা ভাঙাতে চাই পাচ্ছি 2 × 2 × 3। এখন কিভাবে ভাঙিয়েছি এটা তোমরা ভাঙিয়ে নিতে পারো, আর যদি তোমরা চাও আমি তোমাদেরকে ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো এখানে দেখো 9কে ভাঙালে পাচ্ছি, যদি 3 দিয়ে ভাঙাই তাহলে 3 পাবো, তাহলে 3 পেয়েছি এখানে 9কে ভাঙিয়ে। আর 12কে যদি ভাঙাতে চাই 2 দিয়ে ভাঙাচ্ছি, 6 × 12, আবার এটাকে 2 দিয়ে ভাঙাচ্ছি 3। তাহলে টোটালি দেখো 12কে ভাঙিয়ে আমি পেয়েছি 2 2 3, দেখো এখানে 2 2 3 লিখেছি। এখন কথা হলো এখান থেকে আমরা কোন সংখ্যা কমন নেব। কমন নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে এই যে 9 এবং 12কে ভাঙিয়ে যে উৎপাদকগুলো পেয়েছি তাদের ভিতরে মিল আছে কোনটা, যেটা মিল আছে সেটা আমরা কমন নিতে পারি। যেমন এখানে 3-এর সাথে দেখো এই লাইনে 3-এর মিল আছে, তাহলে এটাকে 3 আমরা কমন নিতে পারি। এখানে লিখলাম 3, এখানে 3 আরেকটা আছে, এখানে 3 কিন্তু আরেকটা নাই, সুতরাং 3 কমন যাবে না আরেকটা। এখানে 2 আছে দুইটা, এখানে একটাও 2 নাই, সুতরাং 2 আমরা কমন নিতে পারবো না। তাহলে শুধুমাত্র এখান থেকে 3 কমন নিতে পারছি। আচ্ছা, এখানে x আছে x², অর্থাৎ দুইটা আছে, এখানে একটা আছে, আমরা এখান থেকে একটা কমন নিলাম। তো যদি একটা x আমি কমন নেই তাহলে এ দুইটা থেকে একটা আমাকে দিতে পারবে, এ একটা আছে একটা আমাকে দিতে পারবে। তাহলে আমরা x কমন নিয়েছি, 3x, টোটালি 3x কমন নিয়েছি। এখন কথা হলো এই দুইটা পদ থেকে আমরা 3x কমন নিতে পেরেছি। তো 3x কমন নেওয়ার ফলে এদের কি থাকবে, এই 9x² থেকে আমি 3x বের করে নিয়েছি, তাহলে আমার কি থাকবে, দেখো কি থাকবে সেটা অনেক সহজ। এই 9কে ভেঙে আমি পেয়েছিলাম এখানে 3 × 3। তো 3 যেহেতু আমি কমন নিয়েছি, একটা 3 আমি এখান থেকে কমন নিয়েছি, বাকি একটা 3 কিন্তু এখানে আছে, এটা এখানে থেকে যাবে। আর এখানে x ছিল দুইটা, আমি একটা কমন নিয়েছি, তাহলে বাকি আরো একটা x আছে, xটাকে এখানে লিখলাম, এখানে প্লাস এখানে প্লাস। এবার এখানে 12x থেকে আমরা কি সংখ্যা কমন নিতে পারি, এই যে 12কে ভাঙিয়ে আমি পেয়েছিলাম 2 × 2 × 3, তো 3টাকে আমি কমন নিয়েছি, তাহলে বাকি এখানে দেখো 2 আর 2 আছে, তো 2 আর 2 গুণ করলে কি হবে 4, আমি এখানে লিখলাম 4। এখানে x ছিল একটা, আমি একটা কমন নিয়েছি, তাহলে এখানে আর একটাও x নাই, সুতরাং এটা আমাদের কমন শেষ। এবার মাঝে প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম। এবার এই দুইটা পদ থেকে আমাদের কমন নিতে হবে, কি কমন নেব, এই দুইটা পদ থেকে 12 এবং এখানে আছে 16। তো 12 16 থেকে আমরা কি কমন নিতে পারি, যদি আমি 12কে ভাঙাতে চাই, দেখো এখানে আমি ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি। 12তে এখানে আরেকটা আছে ভাঙানো, তো 12 ভাঙিয়ে আমি পেয়েছি, দেখো আমি আবারও লিখছি, এখানে 12কে ভাঙালে পাচ্ছি 2 × 2 × 3, আর এখানে আছে 16। তো 16কে যদি আমি ভাঙাতে চাই তাহলে কি পাবো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 16 ভাঙালে কি হয়। আমি যদি 16কে ভাঙাতে চাই 2 দিয়ে ভাঙালে পাচ্ছি 8, আর 8কে যদি 2 দিয়ে ভাঙায় পাচ্ছি 4, আর 4কে যদি আবার 2 দিয়ে ভাঙায় পাচ্ছি 2। তাহলে এখানে দেখো 16কে ভাঙিয়ে আমরা পেয়েছি, আমি এখানে লিখে নিচ্ছি 4টা 2 পেয়েছি, তাহলে 16কে ভাঙিয়ে পাচ্ছি আমরা 1টা 2 2টো 3টে 4টা। তো দেখো এখানে 12 এবং এই যে 16, এ থেকে আমি কি সংখ্যা কমন নিতে পারি সেটা এখানে কিন্তু আমরা অলরেডি বুঝতে পারছি যে এখানে 12কে ভাঙিয়ে পেয়েছিলাম 2টো 2 1টা 3, আর 16কে ভাঙিয়ে পেয়েছি 4টা 2। তাহলে এই দুই লাইন থেকে আমরা কি কমন নিতে পারি, ধরো এখানে একটা 2 আর একটা 2-র মিল আছে, তাহলে এই 2টা আমরা কমন নিতে পারি। আবার এই একটা 2 আছে, এই একটা 2 আছে, মিল আছে, অর্থাৎ দুইটা লাইন থেকে যেগুলো মিল থাকবে সেগুলোকে আমাদের কমন নিতে হবে। তো এই দুইটা লাইন থেকে 2 × 2 আর 2 × 2 মিল পেয়েছি, অর্থাৎ 2 × 2 মানে কি 4। তো এখান থেকে আমরা 4 কমন নিতে পারি। তো আর এখানে x আছে, এখানে x নাই, সুতরাং এখান থেকে x কমন যাবে না। আমি x কমন নিতে চাইলে এই যে এই 12-র সাথে যে xটা ছিল এটা দিতে পারবে, কিন্তু এই 16-র সঙ্গে কোনো x না থাকায় এ কিন্তু x কমন দিতে পারবে না, সুতরাং x আমরা কমন নিব না। তো
4 কমন নেওয়ার পরে এখানে বাকি থাকবে কি? এখন 12 থেকে আমি 4 কমন নিয়েছি, অর্থাৎ 12কে 4 দিয়ে ভাগ করে দাও। এটা সহজ, আমি একটু ডিটেলস করে ফেলেছি এখানে, এত ডিটেলস তোমাদের লাগার কথা না। তবু আমি মনে করছি তোমরা প্রথম, সেই হিসাবে একটু কথা বেশি বলছি। তো 12 থেকে আমরা 4 যদি কমন নিতে চাই, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করো। তো 12কে 4 দিয়ে ভাগ করলে কি পাচ্ছি? এখানে তোমরা বুঝতে পারবা যে এখানে আমরা 2 কমন নিয়েছি, কিন্তু এখানে বাকি আছে 3। তো এখানে 3টা হবে। তাছাড়া যদি মনে করো না আমি এটা এত ডিটেলস দেখবো না, আমি 12কে সরাসরি 4 দিয়ে ভাগ করে দিব, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও। 4কে 4, 4 2 8, 3 4 12। তো 12কে 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি 3, এই 3 লিখেছি। আর সাথে এক্স ছিল, এক্স আমি লিখে রাখলাম, এখানে মাঝে প্লাস দিলাম। 16 থেকে আমরা 4 কমন নিচ্ছি। তো 16 থেকে 4 কমন মানে কি? 16কে 4 দিয়ে ভাগ করে দাও। তো 4কে 4, 4 2 8, 3 4 12, 4 4 16। অর্থাৎ 16কে 4 দিয়ে ভাগ করলে আমরা 4 পাচ্ছি বা 4 পাচ্ছি। এখন একটা বিষয় দেখো, এই যে টোটাল আমরা কমন নেওয়ার পরে এই একটা পদ পেয়েছি আলাদা, আর এই একটা পদ পেয়েছি, আবারও দুটো পদ পেয়েছি। এই দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারি? দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে 3x প্লাস 4 আছে, এখানে 3x প্লাস 4 আছে। তো 3x প্লাস 4, 3x প্লাস 4 একেবারে মিল আছে বিদায় এটাকে আমরা ব্র্যাকেট শুদ্ধ কমন নিচ্ছি। 3x প্লাস 4 আমরা কমন নিচ্ছি। কমন মানে কি? এই যে দুইটা পদ আছে এ থেকে আমরা 3x প্লাস 4 বের করে নিয়ে আসছি, অর্থাৎ কমন নিচ্ছি। ফলে এখানে কি থাকবে? এখানে থাকবে আমাদের 3x, আর এই পদের ভিতরে থাকবে এখানে প্লাস 4। দেখো এই যে দুইটা, এখানে আমরা দুইটা রাশি পেয়েছি। এই দুইটা রাশি কিন্তু আমরা এখানে এই পুরো যে রাশিটা ছিল এটাকে ভাঙিয়ে বা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা দুইটা পদ পেয়েছি। আমি আগেই বলেছিলাম যে উৎপাদক মানে কি? উৎপাদক হচ্ছে কতগুলো রাশি গুণফল হচ্ছে এইটা। তো এইটাকে আমরা পেয়েছিলাম সাধারণত এইটা আর এইটার দুইটার গুণফলকে ক্যালকুলেশন করে আমরা এটা পেয়েছিলাম। আবার এইটাকে ভাঙিয়ে আমরা সেই যা যা দিয়ে এটা তৈরি হয়েছিল সেই দুইটা কিন্তু এখানে পেয়ে গেছি। এখন তোমরা এটাকে অ্যান্সার লিখতে পারো, সমস্যা নাই। যদি মনে করো না আমরা এটাকে অ্যান্সার এইভাবে লিখবো না, আমরা কি লিখবো? যেহেতু এখানে ব্র্যাকেটের ভিতরে 3x প্লাস 4, 3x প্লাস 4 অর্থাৎ একই রকম জিনিস দুইটা আছে, তাহলে এটাকে এইভাবে উত্তর না লিখে যদি আমরা একই রকম দুইটা আছে বিদায় 3x প্লাস 4 লিখে তার বাইরে একটা হোল স্কোয়ার দিলেও কিন্তু এটাও সঠিক। অর্থাৎ এটা লিখলেও তোমাদের সঠিক অ্যান্সার হবে। আবার যদি এই দুইটাকে তোমরা ছোট করে এইভাবে হোল স্কোয়ার দিয়ে করতে চাও, কেন হোল স্কোয়ার দিয়েছি? দুইটা একই রকম, তাই হোল স্কোয়ার দেওয়া যায়, তো এটাও সঠিক হবে। তো আশা করি তোমরা আজকের এই কমন এবং মিডিল টার্ম সম্পর্কে অনেক ভালো বুঝতে পারবে বা বুঝতে পেরেছ। আমি ভিডিওটা একটু লং হয়ে যাওয়ার ফলে আমি এই দুটা দিয়ে আজকে তোমাদেরকে আজকের ভিডিওটা শেষ করতে চাচ্ছি। তো 3.3 অনুশীলনের 1 এবং 2 নিয়ে ডিটেলস আলোচনা করেছি, এবং এর পরবর্তী ভিডিওতে এই প্রশ্নমালা 3 নম্বর থেকে শুরু হবে। এবং আমি মনে মনে স্থির করেছি যে এই প্রশ্নমালা যতগুলো উৎপাদকের বিশ্লেষণ আছে, তোমরা জেনেছো হয়তো এখানে এই প্রশ্নমালার বা অনুশীলনের যতগুলো এখানে সমস্যা আছে, প্রত্যেকটা সমস্যায় ভিন্ন ভিন্ন আঙ্গিকে তৈরি হয়েছে বা সামনে চলে আসছে, একটার সঙ্গে আরেকটা মিল খুবই কম আছে। তো আমি নিয়ত করেছি যে এই প্রশ্নমালা বা এই অনুশীলনে যতগুলো সমস্যা আছে প্রত্যেকটা নিয়ে ডিটেলস আলোচনা করতে চাই। যদি তোমরা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখে থাকো বা এর পরবর্তী ভিডিওগুলো দেখো, ইনশাআল্লাহ উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে তোমাদের কোনো ধারণাই কম থাকবে না, একদম পারফেক্ট পেয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। আর সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।